যে বাচ্চাটি মহিলা তো দূরের কথা, কৈশোরে পৌঁছাতে পারেনি, কিভাবে তার যারা করলো কিভাবে এটা করলো, আমি এই কোশ্চেনের উত্তর চাই। আপনারা কে বা কারা দিবেন আমি জানি না। আমি কোনোভাবেই এটা মানতে পারছি না যে কি অমানবিক ভাবে এই ঘটনাটা ঘটিয়েছে। একটি ঘটনা যার জন্য আজকে স্লোগান হচ্ছে তুমি কে আমি কে, আসিয়া আসিয়া। আমিও একজন আসিয়া, আমারও তো নিরাপত্তা নাই। আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো স্টুডেন্ট নারী শিক্ষার্থী আসলে নিরাপদ নয়। আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, ভূগোল বিভাগের পক্ষ থেকে সকল নারীর প্রতি একটি শক্তি হিসাবে আজকে এখানে দাঁড়িয়ে শুধু দুটো কথাই বলবো। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দুটো কথাই বলবো, এর প্রকাশ্য বিচার হতে হবে। এটা ফাঁসি হবে না, ফাঁসি আমরা সবাই দেখতে পারি না। এর প্রকাশ্য বিচার হবে, যেমন বিচার হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আমরা সেই রকম বিচার চাই, এবং যত দ্রুত সম্ভব। না হলে যে প্রশাসন, আমি এখানে সকল ইনস্টিটিউশনের কথাই বলছি, অর্থাৎ পড়াশোনা যা চালু হয়েছিল আবার কিন্তু থেমে যাবে। আমি সরকারের কাছে বলছি, আপনারা এগিয়ে আসুন, দ্রুত এটার সমাধান করুন। না হলে আমরা আর বোধহয় ক্লাসরুমে যেতে পারবো না, কারণ ওখানেও তো আমরা নিরাপদ না। আমরা বিশ্ববিদ্যালয় করিডোরে নিরাপদ না, আমরা পথে ঘাটে নিরাপদ না। আমরা আসলে কোথায় নিরাপদ আমি আপনাদের কাছে জানতে চাই। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের মাঝে থেকে একজন অভিব্যক্তি জানাবেন তানিস। কেবল নারী হয়ে জন্মানোর মাসুল দিতে পরিপূর্ণ নারী হয়ে ওঠার আগে যে শিশুটি ধর্ষণের শিকার হয়ে আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় বসে কাতরাচ্ছে, তার হয়ে এই সমস্ত নরপশুদের বিকৃত মস্তিষ্কের মানুষদেরকে ধিক্কার জানাচ্ছি। আজ এই যে বহু বছরের বিচারহীনতার সংস্কৃতির কারণে এই যে ধর্ষণ করে ছাড়া পেয়ে যাচ্ছে, নারীদের প্রতি অন্যায় করে অবিচার করে ছাড়া পেয়ে যাচ্ছে, তারই ফলশ্রুতিতে আজকে আমরা প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ঘটনা, এই ধর্ষণের মতো ঘটনা দেখছি। এই 24-এর গণঅভ্যুত্থানে আমরা একটি নতুন সমাজ ব্যবস্থা দেখতে চেয়েছিলাম, যেখানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবে না, নারীদের রাস্তায় বের হলে কখনো চিন্তা করতে হবে না যে আমি সঠিকভাবে সুন্দরভাবে আমার বাসস্থানে পৌঁছাতে পারবো কিনা, আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে না। কিন্তু বিনিময়ে আমরা কি পেলাম? এই যে নারীরা আমরা 24-এর গণঅভ্যুত্থানে আন্দোলনের স্ফুলিঙ্গ থেকে বিস্ফোরণে পুরুষের সাথে সমান তালে রাজপথে থাকলাম, 2000 প্রাণ দিলাম, রক্ত দিলাম, এর বিনিময়ে আমরা কি পেলাম? আমরা সেই কাঙ্ক্ষিত নিরাপত্তা পেয়েছি? আমরা তো সেই কাঙ্ক্ষিত নিরাপত্তা পাইনি। তবে আমাদের এতগুলো রক্ত দিয়ে, প্রাণ দিয়ে, অঙ্গহানি করে আমাদের লাভটা কি হলো? এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই, আপনারা ব্যর্থ হয়েছেন, আমাদের প্রত্যাশা পূরণে আপনারা ব্যর্থ হয়েছেন। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি সভা সমাবেশ করার জন্য নয়, আমাদেরকে নিরাপত্তা দিতে, এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে। যদি আপনারা সেটি না পারেন, ক্ষমতা থেকে নেমে যান, আপনাদের চেহারা দেখার জন্য গলিতে বসার মজা উপভোগ করার জন্য আপনাদেরকে গলিতে বসানো হয় নাই। আপনাদেরকে বসিয়েছি আমাদের হয়ে কাজ করতে, নতুন দেশে নতুন 24-এর গণঅভ্যুত্থানে নতুন বন্দোবস্ত করতে। যদি যেতে না পারেন, আপনারা ক্ষমতা থেকে সরে আসুন। আপনাদের থেকে আরো অনেক যোগ্য ব্যক্তি দেশে আছে, তারা আসুক, তারা নতুন ব্যবস্থার প্রবর্তন করুক। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে যখন এই রাজুতে আসলাম, আমি আমার ছোট বোন, আমার মা, আমার পিছিয়ে আমার সহপাঠী বোনেরা এবং আমার ছোট বোনেরা, বড় বোনেরা এবং আমার ছাত্র শিক্ষিকার কথা মনে পড়ছে। এই বাংলাদেশিকে আমরা চেয়েছিলাম 24-এর এত গণঅভ্যুত্থানের পরে, এই বাংলাদেশিকে আমরা চেয়েছিলাম যেখানে আমার মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগবে।
2000 রক্তের বিনিময়ে, 2000 তাজা রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম। এই স্বাধীনতার পরে সবার যে একটা আকাঙ্ক্ষা ছিল আমরা সুখে শান্তিতে বসবাস করবো, নিরাপত্তাহীনতায় ভুগবো না, সেই নিরাপত্তাকে আমরা কি অর্জন করতে পেরেছি? আমরা পারি নাই। তাই আজকে এই রাজ্য মঞ্চ থেকে আমাদের ভূগোল পরিবেশ বিভাগের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, দর্শকদের বিচার অতি সত্বর অনবিলম্বে কার্যকর করতে হবে। এদের বিচার প্রকাশ্যে করতে হবে, এদের বিচার অতি সত্বর করতে হবে। আমরা এখন মিছিল নিয়ে আমরা ডিপার্টমেন্টের দিকে মুভ করবো। আমরা সবাই স্লোগান দিব একসাথে এবং হাতে তালি দিয়ে আবারও ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে আমরা প্রতিবাদ মিছিল সম্পন্ন করবো। ধন্যবাদ। শিশুরা যেখানে তারা সবকিছু করে এমনকি হত্যাকাণ্ড করেও বিচারহীনতা থেকে আমরা মুক্তি চাই, আমাদের নিরাপত্তা চাই, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ঠিকঠাক কাজ করুক সেটা চাই। আমাদের বিচার ব্যবস্থা থেকে পার পেয়ে যাচ্ছে বড় বড় অপরাধীরা, তারা আমাদের এই বিচার ব্যবস্থার যে অবক্ষয় হয়েছে এবং যে পরিণতি আমরা দেখতে পাচ্ছি যে কোনো দিকে কার্যকর হচ্ছে না, সেটা থেকেও মুক্তি চাচ্ছি আমরা চাচ্ছি এমন একটা শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থায় সবাই সমানভাবে তাদের নিজেদের ধর্ম, তাদের নিজেদের পোশাক আশাক, তাদের কাজকর্ম, তাদের ব্যক্তি স্বাধীনতা সবকিছু যাতে এক্সারসাইজ করতে পারে, উপভোগ করতে পারে এবং স্বাধীনভাবে চলাচল করতে পারে। আমি নিজে পর্যন্ত এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে যেতে অটোরিকশাতে উঠতে, রিক্সা উঠতে সবকিছুতে ভয় পাচ্ছি এবং সেই ভয়ের যে সংস্কৃতি তৈরি হয়েছে সেটা থেকেও মুক্তি চাচ্ছি। আমি চাই যে রাষ্ট্র এর ব্যবস্থা নেবে এবং আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সকল শিক্ষক এবং সকল শিক্ষার্থীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে সকল দোষী ধর্ষকদের শাস্তি যথাযথ শাস্তি হোক এবং যথেষ্ট পরিমাণে এমন ব্যবস্থা না হোক যাতে করে আমরা নারীরা নিরাপত্তা কিছুটা হলেও পাই, আমরা আমাদের কর্মক্ষেত্রে আসতে পারি, ছাত্রছাত্রীরা তাদের ক্লাসে ঠিকঠাক মতো আসতে পারে, তারা তাদের রাস্তাঘাটে বিভিন্ন যানবাহনে মতো উঠতে পারে, সেগুলোতেও হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে ক্রমাগত এবং এইসব হ্যারাসমেন্ট থেকে নিষ্কৃতি চাচ্ছে। আমি অনুরোধ জানাবো, আমার সাথে অন্য শিক্ষকরা আছে, আমাদের প্রফেসর আছেন রুহুল আমিন এবং আমাদের প্রফেসর আছেন সামিয়া জামান, তারাও তাদের বক্তব্য দেবেন এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কয়েকজনকে আমি অনুরোধ জানাবো অগ্রসর হয়ে তাদের বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বিভাগ অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে দ্রোহ এবং সংগ্রামের ঐতিহ্যিক যে ইতিহাস নিয়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং আমাদের জাতির বিবেক সাংবাদিক ভাই ও বোনেরা এবং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনারা জানেন যে গত বৃহস্পতিবার আসিয়া নামের ছোট্ট একটা কিশোরী মেয়ে মাগুরাতে এই জুলুমের শিকার হলো। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, পত্র পত্রিকা এবং অন্যান্য মিডিয়াতে যা দেখলাম, বৃহস্পতিবারের পর থেকে গত রাত পর্যন্ত 12টা পর্যন্ত কোনো আসামিদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। মাগুরাতে প্রতিবাদী জনতা মাঠে নেমেছে। গতকাল 11টা পর্যন্ত তারা মাঠে ছিল, 12টা পর্যন্ত ছিল। আপনারা জানেন এটা রমজানের দিন, কাজে সেহরির জন্য সবাই বাসায় গিয়েছে, নামাজের জন্য গিয়েছে। এই সময় রাতের আধারে মাগুরার কোর্ট রাত্রে 12টায়, মাঝরাতে, অর্ধরাতে সেখানে বসছে এবং অদ্য সকালে প্রত্যুষে 12টা 1 মিনিটের পরে সেখানে রায় দেওয়া হলো এবং 7 দিন, 5 দিন, 6 দিন এভাবে যে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে রিমান্ড নেওয়া হলো। আমার প্রশ্ন হলো, 5 আগস্টের পরবর্তী যে সরকার, বিপ্লবী সরকার, এবং যে সরকার আসছে মানব অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে, অধিকার নিয়ে, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের স্লোগান নিয়ে, সেই সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেব এবং স্বরাষ্ট্র সচিব অত্যন্ত সাহসী, যোদ্ধা এবং সংগ্রামী অমিত তেজা সিংহ শার্দুল জনাব নাসিমুল গনি, সেই মন্ত্রণালয়ের অধীনে স্বরাষ্ট্র থাকা সত্ত্বেও
কিভাবে বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4টা দিন চলে গেল, আসামিদের কোনো কিছু করা গেল না। আমরা এই ঘটনা নিন্দা করছি। এবং রাতের আধারে কেন বিচার করতে হবে? পত্রিকায় জানলাম যে উত্তেজিত জনতা আসামিদের উপরে হামলা করবে। জনতার কাছ থেকে আসামিদের জন্য বাঁচানোর জন্য পুলিশের যদি কোনো শক্তি না থাকে, তাহলে এই পুলিশ ডিপার্টমেন্টের আজই রিজাইন করা উচিত। একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য একটা বিভাগ থেকে দাবি উঠছিল মধ্যপ্রাচ্যের কায়দায় শাস্তি দিতে হবে। পুরনো একটা বিতর্কের সামনে চলে আসছে। আমরা অধিকাংশ জনগণ এখানে মুসলমান, এবং একটি সমাজের যে সাংস্কৃতিক এবং সামাজিক আইন গড়ে ওঠে সেই সমাজের কালচার বা সংস্কৃতির উপর দিয়ে। এখন ইসলামিক আইনে ধর্ষকের বা জেনা ব্যভিচারের যে বিচার হবে তা কোরআন এবং হাদিসে স্পষ্ট লেখা আছে। সেটা আসলে করা যাবে কিনা? আমাদের দেশে সেটা হয়নি। আমাদের দেশে পাশ্চাত্য আইন আছে। আমাদের আগের যে ডিপার্টমেন্ট কথা বলেছে তারা এই ঘটনাকে সামনে নিয়ে আসছে। আমি আপনাদের মাধ্যমে সমস্ত বাংলাদেশ যে বিচার ব্যবস্থা এবং পৃথিবীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে কোরআন এবং হাদিসে বর্ণিত এই আইনটা এখন প্রয়োগ করার সময় এসছে। কারণ আমি যতটা জানি, কোরআন এবং হাদিসে যে শাস্তির কথা বলা হয়েছে সেটা হলো লয়ের ভাষায় এক্সাম্পলারি পানিশমেন্ট, দৃষ্টান্তমূলক শাস্তি। অর্থাৎ এই সমস্ত অপরাধের শাস্তি হবে ওপেন স্পেসে, এবং এমনভাবে শাস্তি হবে আমরা জানি পাথর নিক্ষেপে। আযযানি ওয়াজ্জানিয়া ফাজলিদু কিলাহুমা মিআতা জালদা, কোরআন শরীফে আছে। জেনাকারী এবং জেনাকারী পুরুষ এবং নারী, তারা যাই হোক তাদেরকে 100টা পাথর মারো এবং প্রকাশ্য দিবালোকে, যাতে করে অন্যরা এটা দেখতে পারে এবং এটা সমাজে এমন একটি ভয় সৃষ্টি করে যাতে অন্যরা এই পাপ করতে আর সামনে না যায়। আমরা পাশ্চাত্য আইনের গোলক ধাঁধায়, ওয়েস্টফালীয় বাস্তবতায়, ওয়েস্টফালীয় চিন্তাধারার রাষ্ট্রিক কাঠামো দ্বারা আমি মনে করি আমরা একটি বিতর্কিত সমাজে প্রবেশ করেছি। এবং আমাদের সমাজের সাথে একটা সমাজের আইনের বাস্তবায়ন কখন হয়? আইনের একটা কথা আছে, কম্প্যাটিবিলিটি অ্যান্ড ইনকম্প্যাটিবিলিটি। কম্প্যাটিবল তখনই হয় যখন একটা সমাজের মানুষ সেই আইনকে গ্রহণ করে। পাশ্চাত্য আইন এ সমস্ত ক্ষেত্রে আমাদের সমাজ গ্রহণ করেনি। আমি অ্যাটর্নি জেনারেল জনাব আসাদকে অনুরোধ করব আমাদের বক্তব্যটাকে অনুধাবন করার জন্য। পাশ্চাত্যের আইন আমাদের সমাজ, যেখানে সামাজিক সংস্কৃতি, সমাজের মানুষরা জড়িত, সেটা গ্রহণ করতে প্রস্তুত নয়। কাজে এই সমাজ প্রস্তুত আছে আমাদের সংস্কৃতির সাথে যেটা চলে, যেটা যায় সেই আইন, এবং বিশেষ করে এই ধরনের অপরাধের আইন আমাদের ধর্মে প্রকাশ্যভাবে পরিষ্কার হয়ে বলা আছে, সেটার বাস্তবায়নে বিচার করতে হবে। এরপর বলবো, যে কোনো সমাজে আমরা ফরাসি বিপ্লব বলি বা আমেরিকান রিভলিউশন বলি বা অন্যান্য যত রিভলিউশন বলি, সমস্ত রিভলিউশনের পরে বিপ্লব পরবর্তী দেশে একটা অস্থিরতা থাকে। আমাদের বাংলাদেশও সেভাবে অস্থির হয়েছে। আমরা জানি আমাদের তরুণ ছাত্র জনতা এক সাগর রক্তের বিনিময়ে ৩৬শে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ নিয়ে এনেছে, সেই বাংলাদেশে নতুন সরকারও কিছু সমস্যার সম্মুখীন। সে সমস্যার 1 নম্বর হলো আইন শৃঙ্খলা। আমি যদি সরকারের পক্ষে একটু না যাই তাহলে এটা অন্যায় হবে, কারণ এটা সরকার আমাদেরই সরকার। ডক্টর ইউনূসকে আমরাই আহ্বান করেছি। আমাদের বিপ্লবী, আমরা যারা যুদ্ধ করেছে রাজুতে, শহীদ মিনারে, আমরাই ডক্টর ইউনূসকে আহ্বান করেছি এবং তিনি তার ইচ্ছে মতো সরকার গঠন করেছেন। বিপ্লব পরবর্তী সরকার, ওনারা কিছুটা লিবারাল আছেন, ওনারা এখনো ওয়েট অ্যান্ড সি করছেন, ফ্যান্টাস্টিক। কিন্তু আমরা নাগরিকরা খুব বেশি সময় ধরে ওয়েট অ্যান্ড সি করার সুযোগ এই সরকারকে দিতে চাই। আমরা স্পষ্ট ঘোষণা করছি, মাগুরার এই ঘটনায় 4-5 দিন ওয়েট করার পরে একটা বিচারিক প্রক্রিয়া যাওয়ার ঘটনাকে আমরা স্পষ্টভাবে নিন্দা করছি। দ্বিতীয়ত, স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলছি, আপনার পুলিশ বিভাগ, যেটা আমাদের ছাত্র জনতা বারবার বলছে, কেন পুলিশ বিভাগ নিষ্ক্রিয়? আমরা জানি পুলিশ কোনো কাজ করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার একজন কলিগকে রাত্রে 8:30-9টার দিকে সংসদ ভবনের সামনে থেকে কিডন্যাপ করেছে 3-4 জন কিডন্যাপার, এবং তারা তাকে একটা মোবাইল নাম্বার দিয়েছে। আমার শ্রদ্ধেয় সহকর্মী সেই মোবাইল নাম্বারে বাসায় ফোন করেছে, বাসা থেকে 50,000 টাকা পাঠিয়েছে। ওই মোবাইল নাম্বারটা ছিল কিডন্যাপারদের, যারা কিডন্যাপ করেছে তাদের মোবাইল নাম্বার। সেই মোবাইল নাম্বার এখনো থানায় আছে। এখনো পর্যন্ত আমি গত রাত পর্যন্ত খবর পাইনি যে পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে বা কোনো অ্যাকশনে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিবকে বলছি,
আইন এবং বিচার নামে এই তামাশা বন্ধ করুন। আমরা খুব বেশি সময় দেব না। যেভাবে আপনাদেরকে আমরা এয়ার কন্ডিশনে বসিয়েছি, ঠিক সেইভাবে আমরা এয়ার কন্ডিশন থেকে আপনাদেরকে কিভাবে নামাতে হয় আমরা তাও জানি। কাজেই বিপ্লব উত্তর পরবর্তীতে আমরা যারা যুদ্ধ করেছি, বিপ্লব করেছি, সংগ্রাম করেছি, আমরা ছাত্র যুবা রাজনৈতিক নেতৃবৃন্দ ঘরে বসে নাই, আমরা এখন অতন্ত্র প্রহরীর মতো রাস্তায় আছি। আমরা হুঁশিয়ার করছি সরকারকে, লিবারাল ফেজ ইজ গন। এখন সময় আসছে কিছুটা বিপ্লবী রণহুঙ্কার ছাড়া, এবং সেই রণহুঙ্কারে আইন শৃঙ্খলা স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা ইদানিং দেখছি সকালে উনি বিভিন্ন থানায় যাচ্ছেন। ফ্যান্টাস্টিক, উই ওয়েলকাম হিম। থানার সাথে তার যোগাযোগ আরো বাড়াতে হবে। সবচেয়ে বড় কথা হলো প্রত্যেক থানার পুলিশ বিভাগকে সক্রিয় করতে হবে। যদি এরা সক্রিয় না হয় তাহলে ইনস্ট্যান্সকে চেক করতে হবে। আমি 5 আগস্টের পর একটা পরামর্শ দিয়েছিলাম সরকারকে, আমি রাজু থেকে আবারও পরামর্শ দিচ্ছি, আমাদের যে ছাত্ররা যুদ্ধ করেছে ওই ছাত্রদেরকে আপনারা ইন্টারভিউ নিয়ে তাদেরকে পুলিশ বাহিনীর পাশাপাশি সিউডো পুলিশ বাহিনী গড়ে তুলুন। প্রত্যেকটা থানায় আমার 5 জন করে ছাত্রকে দায়িত্ব দিন, তাদেরকে একটা সম্মানী নির্ধারণ করুন, পার্ট টাইম তাদের কাজ করার সুযোগ দিন, তাদের কিছুটা ব্যক্তিগত প্রয়োজন মিটবে। এট দ্য সেম টাইম দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যর্থতা তাও জাতির সামনে আসবে না। আজকে যদি কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়, তার মানে ডক্টর ইউনূসের সরকার ব্যর্থ, তার মানে ছাত্র যুবরা ব্যর্থ, তার মানে 36শে জুলাই বিপ্লব ব্যর্থ। আমরা কি 36এর বিপ্লব ব্যর্থ হতে দিতে চাই? আমরা সরকারকে সময় বেঁধে দিচ্ছি না, কিন্তু সরকারকে হুঁশিয়ার করে দিচ্ছি, পরবর্তী প্রোগ্রামে আমরা সময় বেঁধে দিব। আমরা দেখছি গত শাসন আমলেও এ ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো বিচার হয়নি। আরো বিয়োগান্ত ঘটনা, শাসক দলের যারা হুমরা চোমরা হাই অফস ক্যাডার, ছাত্র, যুব এবং মেন এক্সট্রিম পলিটিক্যাল পার্টি, তারাই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল। এই জায়গা যেখানে আমরা কথা বলছি, এখানে বাঁধন নামে এক তরুণী নির্যাতিত হয়েছিল, তাও এক শাসক দলের ছাত্র নেতার হাতে। তখন বিচার হয়নি। আমরা নীরবে সহ্য করেছি, চোখের অশ্রু বুকে থেমেছি, কিন্তু এই সরকার আমাদের সরকার। আমরা এই সরকারকে কোন রকম সময় দিতে চাই না, কোন রকমের কৈফিয়ত আমরা শুনতে চাই না, কোন রকমের ব্যর্থতা আমরা দেখতে চাই না। আমাদের হিসাব পরিষ্কার, যদি রাষ্ট্র চালাতে পারেন রাষ্ট্র চালাবেন, আর রাষ্ট্র চালাতে না পারলে লুক ফর অল্টারনেটিভ, রিজাইন অ্যান্ড রিপ্লেস। আমি যা বলছিলাম বিপ্লব পরবর্তী অস্থিরতা থাকে, সেই অস্থিরতার কারণে অস্থিরতা। আমি শেষ করার আগে একটা টিকা বলবো। এই অস্থিরতা সৃষ্টির পেছনে 3-4টা কারণ। একটা হলো মনোজাগতিক কারণ। একটা সমাজের যখন রমজান মাসে 90%-এর বেশি মুসলমানের দেশে রমজান মাসে আসিয়ার ঘটনা ঘটে প্রকাশ্য দিবালোকে, তাহলে সেই দেশের গণমানুষের কালচার এবং সভ্যতা নিয়ে বিশ্ব কিভাবে বিচার করবে? তাকে ইসলামের সাথে যায়? তা যদি না যায়, তার মানে হলো আমাদের জাতির সর্বনাশ হয়ে গেছে। অর্থাৎ আমরা যে ইসলাম ধর্মের যে অনুসরণ করছি, দাবি করছি, ইসলাম ধর্ম বাস্তবে আমাদের জীবনে নাই। এটা ইসলাম ধর্ম বাস্তবে আমাদের জীবনে ফিরিয়ে আনতে হবে। আমি সবাইকে হুঁশিয়ার করছি, যদি ইসলাম ধর্মকে ফিরিয়ে আনি তাহলে এই ঘটনা ঘটবে না। দ্বিতীয়ত, যে কোনো বিপ্লবের পরে অস্থিরতা সৃষ্টি হয়, সেখানে একটা সমাজ পরিবর্তনের দর্শন আছে, তত্ত্ব আছে। সামাজিক তত্ত্ব দিয়ে যদি কি সমাজ তত্ত্বের শিখে যখন ইনস্টেবিলিটি সৃষ্টি করার জন্য একটা গোষ্ঠী লেগে থাকে। আমরা জানি 5 আগস্টের বিপ্লব, 5 আগস্টের সরকার বিরুদ্ধে এবং ছাত্র জনতার বিরুদ্ধে আমাদের পরাজিত শক্তি, পলায়ন করা শক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের যারা দোসর বাংলাদেশে আছে, তারা সবাই বিভিন্নভাবে সুযোগ গ্রহণ করছে। আমি বলছি না প্রত্যেকটা ঘটনার সাথে শুধু তারাই দায়ী। আমি আগে যেটা বলতাম, জাতির মাইন্ডসেট মনোজাগতিক, আমাদের ধর্ম ইসলাম থেকে সরে যাওয়া আমাদের যে পাপ, সেটা তো দায়ী আছে। সেই সুযোগটা নিচ্ছে আমাদের পরাজিত পলায়নকৃত এই শক্তি। তারা দেশকে আনস্টেবল করার জন্য, অস্থির করার জন্য, এই সরকারকে ব্যর্থ করার জন্য, 36 বিপ্লব ব্যর্থ করার জন্য তারা বিভিন্ন সুযোগ খুঁজছে। কাজে আমি ছাত্র জনতা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রছাত্রী, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সাংবাদিক সবার বিবেককে আমি অনুরোধ করছি, আপনারা সবাই সব জায়গায়
সর্বদা সতেজ থাকবেন, শান্তিতে বিদ্যুৎ, যুদ্ধে বজ্র। এবং আমরা সবশেষে আমি বলবো, একটা সমাজের যে কোনো অন্যায় দূর করতে হলে দুটা পথ আছে। একটা হলো ফর্মাল মিনস, যেমন আইন কানুন, রাষ্ট্রীয় আচার আচরণ, কিন্তু ফর্মাল মিনস ডাজ নট ওয়ার্ক অল দ্য টাইম। সেখানে ইনফর্মাল মিনস লাগে। ইনফর্মাল মিনসের ভিতরে আছে আমাদের ধর্মীয় সংস্কৃতি, সমাজের বিপ্লব এবং নাগরিকদের সুশীল চিন্তার বহিঃপ্রকাশ। আমি বলবো, আমাদের দেশের জাতিরাষ্ট্রের এই বিপ্লবী সরকারের আইন দ্বারাই শুধু এ ধরনের অপরাধ দমন করা সম্ভব না, যদি না নাগরিকরা ইনফর্মাল মিনস নিয়ে সামনে এগিয়ে না আসে। সবশেষে আমি বলবো, আবারও আহ্বান করবো সরকারকে এবং বিচার বিভাগকে যে ইসলামের আইনে এই অপরাধগুলো বিচার করুন, ইসলামের শিক্ষা ছড়িয়ে দিন এবং রমজান মাসে এই ধরনের ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার যে মিডিয়াগুলো আছে, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, সাংবাদিক বন্ধুরা, আপনাদের প্রদত্ত আহ্বান জানাচ্ছি। আর ছাত্রছাত্রী তোমরা যারা, তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা ইসলামিক আইন অনুশীলন করো, কম্পারেটিভ আইন অনুসরণ করো, অধ্যয়ন করো এবং তোমরা রিকমেন্ড করো। আমি আমার এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি।